আচ্ছা, সবার কাছে স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। আমরা তোমাদের পরিমিতি এবং পরিসংখ্যান এই দুইটা বিষয় আজকে আমরা ক্লিয়ার করব। হ্যাঁ, তো আমরা এখানে যে সিকিউগুলো তুলছি, এখানে 23টা সৃজনশীল আমি তুলে আনছি সাজেশন বেসড। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের পরীক্ষার জন্য আর কি। অনেক অ্যানালাইসিস করে এই সাজেশনগুলো বানানো হয়েছে। আমি বিভিন্ন পেজ থেকে কালেক্ট করে এগুলা একসাথে করে একটা পিডিএফ আকারে নিয়ে আসছি। তোমাদেরকে আমরা দিয়ে দিব এটা, তোমরা ওইখান থেকে আমি সলভ করানোর পরে এগুলো পিডিএফটা দিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে চাইলে সলভ শিটগুলা মানে নোট করতে পারো পরবর্তীতে। কারো যদি প্রিন্ট করার প্রয়োজন হয় প্রিন্ট করে নিও। মোটামুটি এই টেস্টটা সিকিউ তুমি যদি খুব ভালো মতো করে যাও, বুঝে বুঝে ধরে রাখতে পারো, মোটামুটি 2-3টা কমন পেয়ে যেতে পারো। হুবহু আর কি, হুবহু বলতে ওই যে সংখ্যা চেঞ্জ থাকবে কিংবা টাইপ একই পাবা এরকম। জ্যামিতি এবং পরিসংখ্যান এই দুটা তো মিস হবে না আশা করি, কারণ জ্যামিতিতে খুবই লিমিটেড কোয়েশ্চেন থাকে। জ্যামিতি কমন পড়েই যায়, সম্পাদ্য বলো উপপাদ্য বলো, একদম লিমিটেড কোয়েশ্চেন কিন্তু। আর বীজগণিতের মধ্যে চাইলে একটু প্যাচপুচ মারা যায়, মানে একটু পেঁচানো যায়। আর সেটও তো তোমার একদম লিমিটেড কোয়েশ্চেন, তাই না? তো পাস খুব সহজে করা যায়, ফেল করাটা খুবই কঠিন। তোমার এত সহজ যে মানুষজন ফেল করতে খুব কষ্ট হয়। আশা করছি যে তোমাদের ওই কষ্ট হবে না, খুব সহজে পাস করে যাবা। হ্যাঁ, তেইশটা সিকিউ খুব ভালো মতো করে যাও। আমি আজকে তোমাদের পরিমিতি এবং পরিসংখ্যানের কয়েকটা ম্যাথ দেখাই দিচ্ছি। ওকে, খেয়াল করো প্রশ্ন নং 6। যশোর 2024 আসছে এটা। লোহার তৈরি একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর কয়টা মাত্রা থাকে? 3টা, তাই না? এই যে এটা একটা আয়তাকার ঘনবস্তু, চিন্তা করো। এটা হচ্ছে দৈর্ঘ্য আছে, একটা হচ্ছে তোমার প্রস্থ আছে, আর একটা এই যে এটা হচ্ছে প্রস্থ, নকালার দেই। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা, বুঝছো? তো আমরা একটা দৈর্ঘ্য পাচ্ছি, একটা প্রস্থ পাচ্ছি, একটা উচ্চতা পাচ্ছি। এই তিনটার অনুপাত দেওয়া আছে কত? 3:2:2। আয়তন দিছে 768 ঘনমিটার, আয়তনের একক ঘনমিটার, ঘন একক মনে রাখবা। ঘনবস্তুটিকে গলিয়ে একটি বেলনাকার পাপা পাইপ তৈরি করা হলো। যখন কোনো বস্তুকে গলানো হয়, মনে রাখবা ওইটার আয়তনকে নিয়ে আমরা কাজ করব তখন। যখন কোনো বস্তুকে গলিয়ে ফেলা হয় তখন ওইটার পুরো আয়তনকে নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? আচ্ছা, পাইপ তৈরি করা হলো যার ভিতর ও বাইরের ব্যাসার্ধ যথাক্রমে 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। পাপা পাইপ মানে কি? পাপা পাইপ মানে হলো এরকম, এখানে তোমার মাঝখানেরটা ফাঁপা ফুরা, আমি যেখানে দাগ দিচ্ছি ওইটা হচ্ছে ফাঁপা অংশ, বা আমি উল্টাটা করি। এসে ধরো যে এখানে যেটা আমি দাগ দিচ্ছি এখানে হচ্ছে লোহা আছে, ঠিক আছে? আর মাঝখানে যেটা গ্যাপ দেখতে পাচ্ছ ওটা হচ্ছে তোমার ফাঁকা অংশ, তার মানে এটাই হচ্ছে তোমার একটা পাইপ, তাই না? পাপা পাইপ লম্বা আর কি, সিলিন্ডারের মতো। তাহলে আমাকে এখানে দুইটা ব্যাসার্ধ দেওয়া আছে, এটা হচ্ছে ভিতরের ব্যাসার্ধ, একটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ। তাহলে তুমি একটু খেয়াল করো তো, এখানে তুমি দুইটা ব্যাসার্ধ পাবা না? একটা হচ্ছে 5, এই যে একটা হচ্ছে তোমার ভিতরের ব্যাসার্ধ, আর একটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ। এই যে একটা ছোট ব্যাসার্ধ, একটা বড় ব্যাসার্ধ, তাই না? আচ্ছা, আমাকে কি বলতেছে? আমি দ্বিতীয় ম্যাথ থেকে করি। আয়তাকার ঘনবস্তুটা সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। পরিমিতির জন্য সূত্র হচ্ছে মাস্ট, তুমি সূত্র ছাড়া ম্যাথ করতে পারবে না, সূত্র তোমাকে মুখস্থ করতেই হবে। খুব হাতে গোনা কয়েকটা সূত্র আছে। যারা সায়েন্সে তাদের হায়ার ম্যাথের যে আমাদের ওই অধ্যায়টা আছে, এটা তো তোমাদের নাই মনে হয়, তোমাদের শর্ট সিলেবাসে নাই। ওইখানে দেখবা যে আরও অনেক বেশি সূত্র, বাট তোমাদের জেনারেল ম্যাথে খুবই কম সূত্র, একদম আয়তাকার ঘনবস্তু, ঘনক, সিলিন্ডার, এই কয়েকটা সূত্রের তোমার মানে কয়েকটা টপিকই তোমাদের আছে। সো খুবই সহজ, হাতে গোনা 10 থেকে 12টা সূত্র হবে, একটু মনে রাখতে হবে কষ্ট করে। আয়তাকার ঘনবস্তুর সূত্র, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি মনে আছে? এই যে আমাদের 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA, হ্যাঁ, সমগ্র তলের ক্ষেত্রফল এটাই। তাহলে আমাদের এখানে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। এখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, এগুলো থেকে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করতেই পারি। খেয়াল করো, আমরা একটা একক ধরে নিই, এখানে একটা ধ্রুবক সংখ্যা ধরে নিই। এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থের উচ্চতা দেওয়া আছে কত? 3:2:2। সো আমরা এখানের সাথে প্রত্যেক একটা ধ্রুবক যদি গুণ করি এক্স, হ্যাঁ, ধ্রুবক যদি গুণ করি তাহলে আমরা ধরি যে প্রকৃত দৈর্ঘ্য, প্রকৃত প্রস্থ এবং প্রকৃত উচ্চতা আমরা পেয়ে যাই। তাহলে আমরা প্রত্যেকটার সাথে যদি এক্স গুণ করি, ধরি যে ঘনবস্তুর দৈর্ঘ্য কত হবে? 3x, 3x। ঘনবস্তুর প্রস্থ কত হবে?
2x, ঘনবস্তুর উচ্চতা কত হবে 2y, বুঝছো? তাহলে আমরা প্রত্যেকটার সাথে একটা ধ্রুবক সংখ্যা গুণ করতেছি, যে ধ্রুবক সংখ্যা গুণ করলে আমরা ধরে নিচ্ছি এই অনুপাত থেকে আমরা কি পেয়ে যাই, তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো পেয়ে যাই। তাহলে আমরা এখানে দৈর্ঘ্য পাবো এত x, প্রস্থ পাবে এত x, উচ্চতা পাবে এত x। ওকে, তাহলে এখন এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। তোমাকে দেওয়া আছে ওই ঘনবস্তুটার আয়তন 766 ঘনমিটার। এখন তুমি কোনো বস্তুর আয়তন কেমনে বের করতে পারো? আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। কোনো বস্তুর সবগুলা মাত্রাকে তুমি যদি গুণ করে দাও সবসময় আয়তন পাই, এটা মনে রেখো। আমাদের ওই ঘনবস্তুর আয়তন কি? তাহলে এভিসি, হ্যাঁ, এভিসি বা দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, মনে থাকবে। আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এই যে দেখো আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ইজ ইকুয়াল টু কি? আয়তন। এবং ওই ঘনবস্তুর আয়তন কত দেওয়া আছে? 768 ঘনমিটার না? সো আমরা ইজ ইকুয়াল টু 768 লিখে দিলাম, কারণ আমরা এটা বইয়ে দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে। এখন 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12x কিউব, এই যে x x x কি হয়? x কিউব হয়, ইজ ইকুয়াল টু 768 হয়। তাহলে এখানে আমরা এই 12টা যদি এই পাশে নিয়ে আসো তাহলে 12টা ভাগ হয়ে যাবে না? 768 ভাগ 12 ইজ ইকুয়াল টু হয় 66, ঠিক আছে? এখানে এক্স কিউবের মান আছে কত? 66। এখন এটাকে যদি ঘনফল করে দাও, এই যে আমরা যদি উপরে রুট ওভার নিয়ে আসি, এক্স কিউব ইজ ইকুয়াল টু কত আসে? 66। উভয় পাশে যদি আমরা ঘনফল করে দিই তাহলে আমাদের এক্স কিউবটা চলে যায়, তাই না? এটা ক্যালকুলেটরে করবা তোমরা, ঘনফল করে দিলে এক্স এর মান কত পাবা? 4 পাবা। এই যে এটাকে ঘনফল করে দিবা, ক্যালকুলেটরে করবা, তাহলে 4 পাবা। তাহলে আমরা এখানে এক্স এর মান কত পাচ্ছি? মূলত আমরা যেটাকে ধ্রুবক সংখ্যা এক্স ধরেছি ওটার মান কত পাইছি আমরা? তোমার 4। তাহলে ওটার দৈর্ঘ্য পাই গেছি, প্রস্থ পাই গেছি, উচ্চতা পাই গেছি না? এখন এখানে যদি 4 গুণ করে দাও, তো এখন আমরা যদি সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র দিই, তোমার সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইন্টু এবি প্লাস বিসি। এই যে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, এটা হচ্ছে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখানে এটা দিলাম আমরা, এই যে এর জায়গায় দিলাম দৈর্ঘ্য, বি এর জায়গায় দিলাম প্রস্থ, এই যে বি এর জায়গায় দিলাম প্রস্থ, সি এর জায়গায় দিলাম উচ্চতা, হ্যাঁ, এই যে আমরা দিলাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাগুলো বসাইলাম। তো এখন ক্যালকুলেশন করবা, 3 দুগুণে 6x স্কোয়ার, 2 দুগুণে 4x স্কোয়ার, 3 দুগুণে 6x স্কোয়ার। এখন তোমার এখানে কয়টা এক্স স্কোয়ার পাইলা? 6 4 10, 10 6 16, 16টা এক্স স্কোয়ার। আগে গুণ 2 আকারে আছে, 2 আকারে গুণ আছে। সো 16 দুগুণে 32 এক্স স্কোয়ার। এক্সের মান কত পাইলা? 4, 4 এর মান বসাই দিলে আনসার বেরিয়ে যাচ্ছে। বুঝছো? খুবই সহজ ম্যাথ। আমরা কি করব? শুরুতে এই অনুপাতগুলোর সাথে x গুণ করব, 3x 2x এবং 2x, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে আমরা বের করে নিলাম। ওইখান থেকে আমরা আয়তনের সূত্র থেকে x এর মানটা বের করলাম, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আমরা যেন আয়তন হয়, সো আমরা ইজ ইকুয়াল টু আয়তন লিখে এখানে তোমার দৈর্ঘ্য আয়তনের সূত্র দিয়ে 768 বের করলাম, এখান থেকে x এর মান বের করে নিলাম। তো আমরা এখন ঘনবস্তুর ক্ষেত্রফলের সূত্র জানি, সমগ্রতলের ক্ষেত্রফল 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। ওইখানে আমরা তোমার x এর মানটা বসাই দিলে আমাদের কাজ হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, এরপরে ইন্টারেস্টিং, এটা একটু বুঝতে হবে তোমাদেরকে, এগুলো সহজ ছিল। লোহার পাইপটার উচ্চতা নির্ণয় করো। লোহার পাইপ মানে একটা সিলিন্ডার নিয়ে কাজ করতে হয় মূলত তোমাকে, হ্যাঁ। সিলিন্ডারের যে সূত্রগুলো শিখে আসছো বই থেকে, এগুলোই মূলত এখানে আসবে। লোহার পাইপ মানে সিলিন্ডার, সিলিন্ডার তো চিনো, এই যে এটাই হচ্ছে মূলত সিলিন্ডার, লোহার পাইপ চিন্তা করো আর কি এটাকে, ঠিক আছে? তো লোহার পাইপের উচ্চতা বের করতে হবে। এখন তোমাকে দেওয়া আছে লোহার পাইপের ভিতরে এবং বাইরের ব্যাসার্ধ যথাক্রমে 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার। আমরা কোন থিওরিটাকে এখানে কাজে লাগাবো হিসেব খেয়াল করে একটু বুঝো। তোমাকে বলতেছে তুমি আয়তকার কোনো বস্তুটাকে গলায়া একটা বেলনাকার পাইপ তৈরি করলা, বেলন, হ্যাঁ, বেলন সিলিন্ডার, বেলনাকার পাইপ তৈরি করলা। তাহলে তুমি কি বুঝতে পারছো, যেহেতু ওই বস্তুটাকে গলিয়ে তুমি বেলনাকার পাইপ তৈরি করছো, তাহলে ঘনবস্তুর যে আয়তন সে আয়তনটা ওই যে বেলনাকার পাইপের লোহার যে আয়তন, মানে বেলনাকার পাইপের যে লোহার আয়তনের সমান হবে, টোটাল লোহার আয়তন, ঠিক আছে? তো আমরা এই কনসেপ্ট এখানে কাজে লাগাবো। ঘনবস্তুর টোটাল আয়তনটা কিসের সমান হবে? লোহার আয়তন, মানে হলো বেলনাকার পাইপের যে লোহা, ওই লোহাগুলো আলটিমেটলি কোথা থেকে আসছে? এই ঘনবস্তু থেকে আসছে না, এই কনসেপ্টটাই। কারণ ওই ঘনবস্তুটাকে গলায় তো তুমি এটা পাইছো। মাইক্রোফোন অফ করতে হবে, কার জানে মাইক্রোফোন অন। আফরা, তোমার মাইক্রোফোনটা অফ করো তো, মাইক্রোফোন অন করা আছে তোমার, মাইক্রোফোনটা একটু অফ করো, সাউন্ড আসতেছে। দেখো এখানে একটা মাইকের মতো চিহ্ন আছে তোমার ক্যামেরার পাশে, ওইখানে একটু ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, গুড। তাহলে দেখো
তোমার কি বললাম, ঘনবস্তুটাকে গলাইলা মানে কি, এখানে যা লোহা আছে সবগুলো লোহা তুমি পাইলা গলায়া, ঠিক আছে। ঘনবস্তুটাকে গলানো মানে হলো ওই ঘনবস্তুর লোহাটা তুমি পেয়ে গেছো, ওই লোহা দিয়ে তুমি এখন আরেকটা কি বানাবা, তুমি বেলনাকার পাইপ বানাবা। তাহলে তোমার এই যে ঘনবস্তুর টোটাল লোহা ইজ ইকুয়াল টু এই বেলনাকার পাইপের টোটাল লোহা, মানে এটা এবং এটার আয়তন অলওয়েজ কী হবে, সমান হবে। সো আমরা এই কনসেপ্টটা কাজে লাগাবো। এখন এখানে আমরা ওই ঘনবস্তু পাপা লোহার আয়তন কেমনে বের করবো এটা একটু বুঝতে হবে, খেয়াল করো। এটা হচ্ছে ধরো যে আমাদের একটা প্রস্থচ্ছেদ আঁকতেছি আর কি আমরা, এই যে এটা হচ্ছে লোহা, মানে তোমার পাইপটা তুমি ব্যালনটা তুমি দেখতে পাচ্ছ এরকম করে। এখানে দুইটা ব্যাসার্ধ আছে, একটা হচ্ছে এটা ভিতরের ব্যাসার্ধ, একটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ, তাই না? তো তুমি এখানে দুইটা আয়তন পাবা, একটা হচ্ছে পুরো আয়তন, এই যে একদম পুরোটা, মানে এই যেটা আমি যেটা লাল দাগ দিচ্ছি এটা হচ্ছে একদম পুরো আয়তন। আর যেটা ভিতরে আছে এটা হচ্ছে তোমার ভিতরের আয়তন। আচ্ছা, এই ভিতরে কি আছে? ভিতরে ফাঁপা, এটা যেহেতু ফাঁপা গোলক, তার মানে এই জায়গায় কি আছে, বাতাস আছে না? এই জায়গায় কি আছে, বাতাস আছে। সো তুমি বাতাসের মধ্যে তো লোহা নাই, সো তুমি যখন হিসাব নিকাশ করবা এই লোহাটাকে বাদ, এই বাতাসটাকে কি করতে হবে, বাদ দিতে হবে তোমার, তাই না? বাতাসটাকে তোমাকে বাদ দিয়ে হিসাব করতে হবে। তার মানে আমরা এই যে লোহা কিন্তু এই জাস্ট এই জায়গাটাতে লোহা আছে, এই যে এই জায়গাটাতে কি আছে তোমার লোহা। তাহলে আমরা যেহেতু লোহার আয়তন বের করব, লোহার আয়তনটা কেমনে বের করব, খেয়াল করো। আমরা আগে পুরো আয়তনটা বের করব। পুরো আয়তন মানে হচ্ছে এই পুরাটার আয়তন বের করব। পুরাটার আয়তন থেকে যদি ভিতরের গোল্লাটার আয়তন বাদ দিয়ে দেই তাহলে জাস্ট এই অংশটা পেয়ে যাব না, বুঝছো? আমরা আগে পুরো আয়তন বের করব, পুরো আয়তনটা মানে বৃত্তের বা তোমার যে ব্যালনের পুরো আয়তনটা বের করব, ঠিক আছে। পুরো আয়তন বের করার জন্য আমরা বহিঃব্যাসার্ধটা ইউজ করব, কারণ আমরা এখানে দুইটা ব্যাসার্ধ পাচ্ছি না। এই যে একটা হচ্ছে বহিঃব্যাসার্ধ আর ভিতরের দিকে একটা হচ্ছে অন্তঃব্যাসার্ধ। এই যে বহিঃব্যাসার্ধটা আমরা এখানে ইউজ করব, ঠিক আছে। এই যে এখানে একটা আমরা বহিঃব্যাসার্ধ পাচ্ছি না, এই যে এটা, এই ব্যাসার্ধটা আমরা এখানে ইউজ করব, বড় ব্যাসার্ধটা। এই যে এই ব্যাসার্ধটা ইউজ করলে আমরা পুরো ইয়াটা পাওয়া যাব, এই যে পুরো আয়তনটা পাবো এই ব্যাসার্ধটা ইউজ করলে। তাহলে এই ব্যাসার্ধ ইউজ করে আগে আমরা পুরো আয়তনটা বের করবো একবার, দেন আমরা ছোটো ব্যাসার্ধটা ইউজ করে ছোটো বৃত্তের আয়তন বের করব। দেন আমরা ওই বড়টা থেকে ছোটোটা বিয়োগ দিলে, এই যে বড়টা থেকে যদি ছোটোটা পিছিটা বাদ দাও তাহলে মাঝখানেরটা পেয়ে যাচ্ছে না, এবং মাঝখানেতে কী আছে, লোহা আছে। তাহলে এই লোহাটা সমান আবার কার সমান হবে, আমরা জানি ওই যে আমাদের আগের আয়তকার ঘনবস্তুর আয়তনের সমান হবে, কারণ ওই লোহা দিয়েই তো তোমার এই গোলকটা, এই এটা তৈরি করা হয়েছে, পাইপটা তৈরি করা হয়েছে, তাই না? সো আমরা এই কাজটা করবো, এখানে তোমার এই লোহার যে আয়তন এটা বের করব। এখন এটা কীভাবে বের করবে, যে বড়টা থেকে ছোটোটা বিয়োগ দিব, ঠিক আছে। এই যে দেখো, লোহার বাইরের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। এখানে তোমাকে বাইরের ব্যাসার্ধ কত দেওয়া আছে, 6 সেন্টিমিটার, মানে হলো এখানে দুইটা ব্যাসার্ধ পাবা, একটা হচ্ছে বাইরে আর একটা হচ্ছে ভিতরে। এই যে বাইরের ব্যাসার্ধ কত, 6, এটা কত দেওয়া আছে, 6 সেন্টিমিটার। বা এটাকে আমরা মিটারে নিব করার জন্য, 100 দ্বারা ভাগ করে, এটাকে 100 দ্বারা ভাগ করলেই মিটারে পেয়ে যাবা। আর ভিতরের ব্যাসার্ধ কত, 5 সেন্টিমিটার, এটাকে 100 দ্বারা ভাগ করলে মিটারে পেয়ে যাবা। ভিতরের ব্যাসার্ধ মানে হলো এটা, ভিতরেরটা, এই ভিতরেরটা কত, 5, ভিতরেরটা কত, 5 সেন্টিমিটার। তো আমাকে বলতেছে, আমরা ধরলাম পাইপের উচ্চতা সমান হলো h, তাহলে সিলিন্ডারের আয়তনের সূত্র কি, পায়ের স্কোয়ার h, মনে রাখতে হবে, এটা তোমার মুখস্থ রাখতে হবে। সিলিন্ডারের আয়তনের সূত্র কি, পায়ের স্কোয়ার h। তাহলে দেখো, আমরা যদি বড় বৃত্ত থেকে, এই যে বড় বৃত্তের আয়তন কত হবে, তাহলে এটাকে যদি তুমি r1 ধরো, পাই r1 স্কোয়ার h, বড় বৃত্তের আয়তন হবে পুরোটা, এই যে পায়ের r1 স্কোয়ার h। আর ছোটো বৃত্তের আয়তন কত, ছোটো বৃত্তের আয়তন মানে হলো এটা। তাহলে এটার আয়তন বের করার জন্য তোমাকে এটা ইউজ করতে হবে, মানে হচ্ছে r2 ইউজ করতে হবে। তাহলে এটা হচ্ছে পাই r2 স্কোয়ার h। তাহলে আমি কি বললাম, তুমি যদি বড়টা থেকে যদি ছোটোটা বিয়োগ দাও তাহলে মাঝখানে লোহাটা পেয়ে যাচ্ছ না, মাঝখানে লোহাটা পেয়ে যাচ্ছ। সো আমরা এই কাজটা করলাম, দেখো, পাই r1 স্কোয়ার h মাইনাস পাই r2 স্কোয়ার h, হ্যাঁ, ইজ ইকুয়াল টু লোহার আয়তন। এই যে লোহার আয়তন, বুঝছো? তাহলে লোহার আয়তন সমান হলো বাইরের আয়তন মাইনাস ভিতরের আয়তন। বড়টা থেকে ছোটোটা বিয়োগ দিলে তুমি লোহা পেয়ে যাচ্ছ, পাই r1 স্কোয়ার h মাইনাস পাই r2 স্কোয়ার h। এখন এই লোহার সমান কি, তুমি যেহেতু ঘনবস্তুটা গলায় তুমি এটা পাইছো, তাহলে ঘনবস্তুর আয়তনের সমান হচ্ছে লোহার আয়তনের সমান হবে। এই যে ধরো এখানে একটা ঘনবস্তুটা তুমি গলাইছো, গলানো সমান কি বললাম, এই যে পুরো আয়তনটা তুমি পাই গেছো না। আমি এটা শুরুতেই বলে দিছি যে কোনো বস্তুকে গলানো মানে তার আয়তন পেয়ে যাওয়া। তাহলে ইজ ইকুয়াল টু 768 লিখে দিলাম, কারণ আমরা জানি এই লোহাটা সমান হলো ওই
ওই ঘনবস্তুর লোহাটা। ওকে, সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করবো। এখন সমীকরণ পেয়ে গেছি। এখানে তোমার পাই আছে, এখানেও পাই আছে, পাইটা কমন নাও। এখানে এইচ আছে, এইচটা কমন নিলাম, মানে পাই এসটা কমন নিলাম। আর হচ্ছে তোমার R1 স্কোয়ারটা রয়ে গেছে দিকে, R2 স্কোয়ারটা রয়ে গেছে, 768 পাশে আছে। এখন তুমি কি করলা, এই যে R1 এর মানটা বসাই দিলা, R2 এর মানটা বসাই দিলা, এইচ এর মানটা রয়ে গেছে দিকে, এইচটাই পাশে রেখে বাকি সব এই পাশে পাঠায় দাও। এই যে 768 পাশে আছে, এই পাইটাই পাশে নিয়ে আসছি ভাগাকারে 3.1416, আর এখানে এটাই পাশে ভাগাকারে চলে আসছে। আনসারটা বের করবা, চলে আসছে পাইপের উচ্চতাটা এইচ। বুঝছো কিনা বলো তো? আফরা, বোঝা গেছে? মাইক্রোফোন অন করে বলো এবার। ফারজান, বুঝতে পারছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝছি। আফরা তাবাসসুম, বোঝা গেছে? কোনো জায়গায় না বুঝলে বলো, স্পেসিফিক কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে বলো। রাশেদ আইডি থেকে কে আছে আমি এখনো চিনতে পারি না, মোস্ট প্রবলি নুরাইন। তো মাইক্রোফোন তো অন করতেছো না, না বুঝলে বলতে পারো। আচ্ছা, আমরা পরবর্তী ম্যাথে যাই তাহলে। হ্যাঁ, আমরা এবার একটা পরিসংখ্যানের ম্যাথে ঢুকি। দেখো 7 নম্বর ম্যাথটা পরিসংখ্যানের, চট্টগ্রাম 2023 আসছে। কী দেওয়া আছে এখানে? দশম শ্রেণীর 42 জন ছাত্রের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের নিবেশন সারণী তোমাকে দেওয়া আছে। দেখো শ্রেণী ব্যক্তি দেওয়া আছে, এখানে দেওয়া আছে। ওকে, উপাত্তের সর্বনিম্ন সংখ্যা যদি 27 হয়, পরিসর যদি 63 হয়, সর্বোচ্চ সংখ্যা কত? পরিসরের সূত্র কি? পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তাহলে তোমাকে এখানে পরিসরই দেওয়া আছে, সর্বোচ্চ সংখ্যা বের করতে পারবে না। একটা লাইনই তো, একটা সমীকরণই পেয়ে যাবে, মানে একটা লাইন পেয়ে যাবে। ওইখান থেকে আমরা ক্যালকুলেশন করে বের করব। এই যে সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে 27, সর্বোচ্চ পরিসর দেওয়া আছে 63। তাহলে আমরা সূত্রটা বসাবো। আমরা জানি পরিসর সমান হলো সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যার পাশে রাখলাম, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 27 প্লাস 1 আছে 63, পরিসর বসাইলাম। সর্বোচ্চ সংখ্যার পাশে থাকবে, বাকি সব ওই পাশে পাঠাও। মাইনাস 27টায় পাশে গেলে প্লাস 27 হবে, প্লাস 1টায় পাশে গেলে -1 হবে। বুঝছো? সাইড চেঞ্জ হলে চিহ্ন চেঞ্জ হয়। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত আসে? 89। ওকে, বলতেছো উপাত্তের প্রচুরক নির্ণয় করো। তাহলে আমাদের এখানে প্রচুরক নিবেশন, আমরা যে প্রচুরক বের করার সূত্র জানি ওটা অ্যাপ্লাই করে দিব। জাস্ট আমরা সারণীটা আবার লিখবা, এখান থেকে দেখে দেখে আবার লিখবা, কারণ টিচার রেডিমেড উত্তর পেতে মানে তোমার টিচারদের সুবিধা। তুমি যখন এখানে সারণীটা লিখবা না, এই যে ধরো যে সারণীটা তুমি আঁকো নাই পরীক্ষার হলে, তুমি তো জানো সারণীটা তোমার প্রশ্ন আছে, তুমি এখান থেকে দেখে দেখে ইনফোগুলো ইউজ করছো। তো টিচারকে যখন তোমার খাতাটা কাটবে, এই যে তুমি যখন এগুলো প্রচুরক শ্রেণী লিখবা, এল এর মান লিখবা, F1 F2 লিখবা, টিচারকে বারবার প্রশ্নের দিকে তাকাইতে হবে, মানে টিচারদের হাতে প্রশ্ন নিয়ে কাজ করতে হবে। টিচারদের জন্য এটা পেইনফুল না বিষয়টা? সো টিচারকে যেহেতু তুমি কষ্ট দিচ্ছ, ওই কষ্টের ইফেক্টটা তোমার পরীক্ষার নাম্বারে গিয়ে পড়বে। সো সবচেয়ে সুন্দর হয় তুমি যদি সারণীটা নিজে একটু এঁকে দাও, দেখে দেখে প্রশ্ন থেকে হুবহু দেখে দেখে এঁকে দিবা এখান থেকে সুন্দর করে, ঠিক আছে? তো শ্রেণী ব্যক্তি এর জন্য তুমি গণসংখ্যা লিখবা, এই সব লিখবা। তো আমাদের এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত দেখো, এই যে প্রচুরক নির্ণয় সূত্র, এটা জানতে হবে তোমাকে। এগুলো বেলাল আশা করি তোমাদের অনেকবার শেষ করাইছে। L প্লাস F1 প্লাস F2 ইন্টু H, এটা হচ্ছে আমাদের প্রচুরক নির্ণয়ের জন্য সূত্র। L প্লাস F1 প্লাস F2 ইন্টু H। তো এখানে আমাদের L এর মান, F1 এর মান, F2 এর মান, H এর মান বের করতে হবে। খেয়াল করো, গণসংখ্যার মধ্যে যেটা সর্বোচ্চ গণসংখ্যা, হ্যাঁ, গণসংখ্যার মধ্যে যেটা সর্বোচ্চ গণসংখ্যা, এটা যে শ্রেণী ব্যক্তির আন্ডারে পড়বে এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। মনে থাকবে, গণসংখ্যার মধ্যে যেটা সর্বোচ্চ গণসংখ্যা, এই 6, 9, 13, 8, 6, সর্বোচ্চ কে 13 না? সো এটাই হচ্ছে তোমার প্রচুরক শ্রেণী। ওকে, তাহলে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে আমরা প্রচুরক শ্রেণী সিলেক্ট করে ফেললাম। প্রচুরক শ্রেণী হচ্ছে 40 থেকে 44। ওকে,
প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন মান, এই যে প্রচুরক শ্রেণীর সর্বনিম্ন মান হচ্ছে এল। দেখো প্রচুরক শ্রেণী হচ্ছে 40 থেকে 44, এখানে বড় কে ছোটো কে, বড় হচ্ছে 44, ছোটো হচ্ছে কে 40, এই ছোটোটা নিবা হলো এল হিসেবে, যেটা হচ্ছে এল এর মান, বোঝা গেছে? এই সূত্রের এল পেয়ে গেছো। আর F1 মানে হলো এই যে দেখো তুমি এখানে গণসংখ্যার মধ্যে যেটা 13 পাইছো, এই 13 থেকে আগেরটা বিয়োগ দিবা, যেটা পাবা সেটা হচ্ছে F1। 13 থেকে এর পরেরটা বিয়োগ দিবা, যেটা পাবা সেটা হচ্ছে F2, বোঝা গেছে কিনা? F1 তাহলে কীভাবে বের করবা? 13 মাইনাস এর আগেরটা কত 9 ইকুয়াল টু কত হয় তোমার 4 হয়। আর 13 মাইনাস 8 মানে নিচেরটা বিয়োগ দিবা, তাহলে তুমি ওই যে F2 এর মান পেয়ে যাবা। এই যে দেখো F1 এর মান হলো 13 মাইনাস 9 ইকুয়াল টু 4, F2 এর মান হলো 13 মাইনাস 8 মানে নিচেরটা বিয়োগ দাও, একবার উপরেরটা একবার নিচেরটা, সিম্পল জানো। আর এইচ সমান হলো শ্রেণী ব্যক্তি, মানে এখানে কত শ্রেণী পরপর হিসাবটা হয়েছে দেখো। 30 থেকে 34 সংখ্যাটা গণনা করো তো, 30, 31, 32, 33, 34 কয়টা হয়? একটা, দুইটা, চারটা, পাঁচটা, তাহলে 5 ঘর পরপর না। সো আমাদের এইচ এর মান কত? 5, বুঝছো কি না? সো তোমাকে যখন প্রচুরক বের করতে হবে, তোমাকে এই ইনফোগুলো বের করতে হবে। তোমার সূত্র কি? L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু এইচ। এখানে তোমাকে L বের করতে হবে, F1 বের করতে হবে, F2 বের করতে হবে, H বের করতে হবে, বুঝছো? Lটা কীভাবে বের করবা? তোমার শুরুর কাজ হলো প্রচুরক শ্রেণী বের করা। প্রচুরক শ্রেণী হচ্ছে গণসংখ্যার মধ্যে যেটা সর্বোচ্চ আছে, এটা হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যে পড়বে, যে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণী যেটা সর্বনিম্ন মান মানে 40, এই 40টা হচ্ছে L এর মান। আর F1 কীভাবে বের করতে হয়? এখান থেকে যদি যেটা সর্বোচ্চ শ্রেণীর সর্বোচ্চ গণসংখ্যা যেটা, এই গণসংখ্যার উপরেরটা থেকে বিয়োগ করলে পাবা F1, নিচেরটা থেকে বিয়োগ করলে পাবা F2, বুঝছো কি না? সো আমরা এইচ এর মান জানি, এখন প্রচুরকের সূত্রে বসাই দিব। তাহলে L এর মান কত? 40, F1 এর মান কত? আমরা জানি 4, আর F2 এর মান কত? আমরা জানি 5। হ্যাঁ, F1 এই যে এখানে বসে 4 বাই তোমার এই যে F1 এর মান হলো 4, F2 এর মান হলো 5, H এর মান হলো 5। সো ক্যালকুলেশন করবা এখন, ক্যালকুলেশন করবা। 4 আর 5 কত হয়? 9 হয়। উপরে 4 আছে, 5 আছে, এখানে 4 5 20 হয়, 20 ভাগের 9, 40 প্লাস 20 ভাগের 9 সমান কত হয়? এটাকে যোগ করে দেবে এখানে, তো আনসার চলে আসবে। এইগুলো ভুল করবা না, ক্যালকুলেশন যাতে ভুল না করো, ঠিক আছে? এবার খাতা কাটবে কিন্তু খুবই স্ট্রিক্টলি, তোমার প্রতিটা ভুলের জন্যই নাম্বার কাটবে টিচাররা, ভালো মতোই নাম্বার কাটবে। বাট আগে ছিল তোমার ম্যাথ একটু করে ধরতে পারছো তুমি, তোমাকে পার্শিয়াল মার্ক দিয়ে দিত, অনেক বেশি মার্ক দিত। বাট এবার শিক্ষামন্ত্রী যেভাবে টিচারদেরকে গাজাইতেছে, মানে বলতেছে যে তোমার অঙ্ক মানে ভুল, এখানে 0 আসবে। সো যেভাবে টিচারদের ভয় দেখাচ্ছে, টিচাররা তত তোমাকে নিয়ে চিন্তা করবে না, টিচারদের ক্যারিয়ার মানে নিয়ে চিন্তা করবে। সো ওনারা স্বাভাবিকভাবে তোমাকে নাম্বার কমাই দিবে। বিষয়গুলো মাথায় রেখো, ক্যালকুলেশন যাতে নিট অ্যান্ড ক্লিন হয়, খাতাতে কাটাকাটি করবে না, যেটা জানো এটা সুন্দর মতো করে এক্সপ্লেন করে মানে ওভাবে করে লিখবা, সুন্দরভাবে লিখবা। বলটু লিখে আসলেই তোমার নাম্বার কিন্তু পাবে না। তাহলে প্রচুরক বা মধ্যক যে কোনো একটা বিষয় তোমার আসবে, এটা পড়ে যাবা। এরপর আসা হলো বহুভুজ অঙ্কন কীভাবে আমরা করি। বহুভুজের জন্য তোমাকে মধ্যবিন্দু লাগবে, এটা তোমাদের বেলাল গোছায় দেওয়ার কথা, যে কোনটার জন্য কি লাগবে এটা তোমাকে আগে থেকে একটু জানা থাকতে হবে, ঠিক আছে? বহুভুজের জন্য আমাদের অলওয়েজ মধ্যবিন্দু প্রয়োজন হয়, এটা মনে রাখবা। মানে শ্রেণী ব্যক্তি থেকে মধ্যবিন্দু আমাদের প্রয়োজন হয়, ঠিক আছে? বহুভুজ যখন আমরা আঁকবো, তোমাকে কী বের করতে হবে? সবসময় মধ্যবিন্দু প্রয়োজন হবে, মধ্যবিন্দু, ঠিক আছে? এখন মধ্যবিন্দু কীভাবে বের করতে হয় দেখো, শ্রেণী ব্যক্তি তোমার জানা আছে না? এই যে শ্রেণী ব্যক্তিটা দেখে লিখবা, 30 এবং 34 যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা, ক্যালকুলেটারে করবা। 30 34 যোগ করে 2 দ্বারা ভাগ, 32 পাবা। 35 এবং 39 যোগ করে 2 দ্বারা ভাগ, 37 পাবা। 40 এবং 44 যোগ করে 2 দ্বারা ভাগ, 42 পাবা। এটারে যোগ করে 2 দ্বারা ভাগ 47, এটারে যোগ করে 2 দ্বারা ভাগ 52 পাবা, ঠিক আছে? আর এটা তো জানো, এটা তোমার দেখে লিখে দিবা প্রশ্ন থেকে। এখন চক কাগজ নিবা, চক কাগজ নিয়ে এখানে চক কাগজে যা যা করবা তুমি, মানে তুমি চক কাগজে 2টা অক্ষ নিবা, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে যে ওয়াই অক্ষ। এক্স অক্ষের দিকে কী নিবা? এক্স অক্ষের দিকে যেটা নিবা এটা লিখে দিতে হবে, যে চক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতিকারকে শ্রেণী মধ্যবিন্দু ধরে, এই যে শ্রেণী মধ্য লিখে দিবা। এটা চক কাগজের এক্স অক্ষ বরাবর আমরা কী ধরতেছি? শ্রেণী মধ্যবিন্দু, এই দিকে এই যে শ্রেণী মধ্যবিন্দু ধরতেছি। এই যে চক কাগজে প্রতি 1 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর 2 একক, মানে এটা তুমি চাইলে 1 একক ধরতে পারো, বাট গ্রাফটা সুন্দর হওয়ার জন্য ওয়াই অক্ষ বরাবর 2 একক ধরছে, ঠিক আছে? তুমি চাইলে 1 একক ধরতে পারো, তোমার যদি হ্যাসেল মনে হয়। তাহলে ওয়াই অক্ষ বরাবরে 2 ঘর ধরে গণসংখ্যা, এই যে ওয়াই অক্ষ বরাবর আমরা কি বসাবো? গণসংখ্যা বসাবো, বুঝছো? মানে এক্স অক্ষ বরাবরে তুমি কি বসাচ্ছ, ওয়াই অক্ষ বরাবরে তুমি কি বসাচ্ছ, এবং কত একক ধরে বসাচ্ছ, এই দুইটা বিষয় তোমাকে ক্ল্যারিফাই করতে হবে, বুঝছো? তাহলে
এক্স অক্ষ বরাবরে 1 একক, ওয়াই অক্ষ বরাবরে 2 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবরে গণসংখ্যা বসিয়ে আমরা এখানে বিন্দুগুলো স্থাপন করি, যেগুলো যেটা আমাদের একটা বহুভুজ এর মতো একটা দেখায়, বা যেটা একটা বহুভুজ তৈরি হয়। ঠিক আছে, এই আর কি। আর এখানে বলে দিবা আমাদের শুরু হয়েছে কত থেকে। দেখো 37 থেকে না, এখানে আমাদের 32। দেখো এটা নিয়ম আছে একটা, আমাদের শ্রেণী মধ্যমান কত থেকে শুরু হয়েছে? 32 থেকে না। দেখো মধ্যবর্তী ব্যবধান কত? 32 থেকে 37, মধ্যবর্তী ব্যবধান হচ্ছে 5। 37 থেকে 42, মধ্যবর্তী ব্যবধান কত? 5। তুমি যখন প্রথম নাম্বারটা লিখবা, এই 32-এর আগে একটা সংখ্যা নাও, যেটা হচ্ছে তার আগের 5 ঘর, মানে 27। ওই 27 থেকে শুরু করবা। ঠিক আছে, এই যে দেখো আমরা 27 থেকে শুরু করব। আমার কিন্তু এখানে আনসার আছে কত? আমার ওই যে শ্রেণী মধ্যমান 32, আমরা 32-এর আগের সংখ্যা থেকে শুরু করব, 27। বুঝছো? 27 থেকে শুরু করলাম, এবং এর আগে আমরা একটা ডট ডট দিলাম, কাটাঘর দিলাম। এই কাটাঘর মানে কি? আমরা 27 লিখলাম তো, ঠিক আছে। আমরা এখানে মধ্যবিন্দু, এই তোমার মূলবিন্দু কত ধরছি? 0 না, মূলবিন্দু 0। তাহলে আমরা বোঝাচ্ছি আমরা মাঝখানে যে 0 থেকে 27 যতগুলো সংখ্যা আছে, এই সংখ্যাগুলো হলো মূলত কাটাঘরের মধ্যে আছে। বুঝছো? তাহলে 0 থেকে 27-এর মধ্যে ধরে আমরা বাকি সংখ্যাগুলো আছে। সো আমরা এখন বিন্দুগুলো দেখে দেখে বসাই দেয়। 32 বরাবরে কত জানি হয়, এই যে সংখ্যাগুলো বসাই দিই আর কি দেখে দেখে। এই যে 6, এই জাস্ট মানগুলো বসাই দিবে এখানে। 6 দুগুণে 12 মূলত এখানে তোমার। এই যে 32-এর জন্য 6, তারপর 37-এর জন্য 9, 42-এর জন্য 13, 47-এর জন্য 8, 52-এর জন্য 6। বিন্দুগুলো বসাই দিবা এবং সবগুলো যোগ করে দিবা। ঠিক আছে, আর যোগ করে দিয়ে সাথে যেটা আগে পেয়েছে এখান থেকে ডট 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 দিবা। এটা কিন্তু আবার তুমি এরকম কাবিলিতি করতে গিয়ে সুন্দর মতো দাগ দিয়ে দিও না। দাগ দিলে বোঝাবে 27-এর জন্য বিন্দুটা হচ্ছে 0, এটা স্পেসিফিক হয়ে যাবে সেটা। তো যেহেতু আমরা এটা তোমার গ্রাফের ফর্মালিটির জন্য নিয়েছি, সো আমরা এখানে একটা ডট 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 দিয়ে দিব। বুঝতে পারছো? এই এটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করব, তা পরিসংখ্যানের। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এবং অজীব রেখা। এখন এই ম্যাথের মধ্যে কারো সমস্যা থাকলে বলতে পারো, এখন যেটা করলাম। ফারজান বুঝছো? পারবা তো পরীক্ষায় নাকি? আজকে পরিসংখ্যান করছো তুমি? বোঝা যাচ্ছে না কথা। ওকে, এরপরে আমরা দ্বিতীয় ম্যাথে ঢুকি। তাহলে দেখো, দশম শ্রেণীর 40 জন শিক্ষার্থীর জীববিজ্ঞান বিষয়ের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। শ্রেণীব্যক্তি দেওয়া আছে 6, এখানে আমাদের দেওয়া আছে, এবং সারণীতে বুঝতে পারছো। প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। হ্যাঁ, দেখো প্রচুরক শ্রেণী আমরা জানি কোনটা হবে, যেটার গণসংখ্যা সর্বোচ্চ রয়েছে। এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর, এর পূর্বের শ্রেণী কোনটা? এটা 54 থেকে 63। মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে কি? দুটা যোগ করে 2 দ্বারা ভাগ। ঠিক আছে, সো আমরা এই কাজটা করব। প্রচুরক শ্রেণী বের করলাম, প্রচুরক শ্রেণী বের করে এর পূর্বের শ্রেণীর বের করলাম, এবং এটা যোগ করে 2 দ্বারা ভাগ করে আনসার বের করবা। ঠিক আছে, 63 + 55 ডিভাইডেড বাই 2। এই যে 63 + 54 ডিভাইডেড বাই 2, এটাকে বের করলে তোমার হয়ে যাবে মধ্যবিন্দু। ওকে, কি বলতেছে? প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় সেই ক্লাস 9 থেকে শিখে আসতেছে, তাই না? দেখো, আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র হচ্ছে এটা, x bar is equal to a plus summation of fi ui divided by n into h। এটা হলো আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র, a plus summation of fi ui divided by n into h। এর মান আমরা বের করব, সামেশন অফ fi ui এর মানটা বের করব, n এর মান জানবো, আর h এর মান তো আমরা এখানে মানে দেখতে পাবো যে ব্যবধান কতটুকু আছে। তাহলে আসো আমরা শ্রেণীব্যক্তি 10, এখানে 10 শ্রেণীব্যক্তিদের কাজ করছে এরা। দেখো 34 থেকে 43, মধ্যবর্তী ব্যবধান কত? 10, 34, 35, এভাবে করে যোগ করে দেখবা, গুণে দেখবা যে 34 থেকে 43-এর মধ্যে 10 ঘর ব্যবধানে হিসাবটা করছে এরা। তো এটা হচ্ছে শ্রেণীব্যক্তি। তোমরা চকটা মানে কী কী আছে না আছে অ্যালাইনমেন্টটা মুখস্থ করে রাখবা।
শ্রেণীব্যক্তি দ্বিতীয় করে আমরা মধ্যমান নেই। মধ্যমান মানে কি, দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ। এই যে 34 এবং 43 যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা। 44 এবং 53 যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা। 54 এবং 63 যোগ করবা, 2 দ্বারা ভাগ করবা। এভাবে করে শ্রেণী মধ্যমানটা বের করবা। ওকে, বের করলা। গণসংখ্যাটা লিখবা এফআই। গণসংখ্যাটাকে আমরা কি ধরি, এফআই ধরি। আর শ্রেণী মধ্যমানটাকে কি ধরি, এক্সআই ধরি। দাব বিচ্যুতি। দাব বিচ্যুতির জন্য আমরা সূত্র প্রয়োগ করতে হয়, বাট দরকার নাই, এখানে দাব বিচ্যুতিটা এমনিই বের করা যাবে, মানে লিখে ফেলা যাবে। আর এফআই ইউআই মানে কি, গুণফল। এফআই এর সাথে ইউআই গুণ করবা। এই যে এফআই মানে হলো গণসংখ্যা, ইউআই মানে হলো দাব বিচ্যুতি, দুটা গুণ করে যেটা পাও এখানে লিখে দিবা। আসো আমরা শুরু করি। শুরুর দিকে আমাদের শ্রেণীব্যক্তি 34 থেকে 43, দুইটা যোগ করো, যোগ করে 2 দ্বারা ভাগ করো, কত পাও 38.5। গণসংখ্যা কত দেওয়া আছে, 6। আচ্ছা, এভাবে করে লিখবা। এবং এফআইউ এর মান কত হবে দেখো, এটা এবং এটা গুণ করে 3 6 18 -18 হবে। সেমভাবে 44 53 দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে 48 যেতে পাবা, গণসংখ্যা দেওয়া আছে। এবং এটা গুণ করে 8 গুণে 16 পাবা, -16। দাব বিচ্যুতি কীভাবে বের করছে দেখো, দাব বিচ্যুতি বের করার সহজ নিয়ম হলো, তোমার গণসংখ্যা যেটা সর্বোচ্চ হবে, বুঝছো, গণসংখ্যা যেটা সর্বোচ্চ হবে এ বরাবরে 0 ধরবা। 0 ধরে এর উপরে গেলে -1 2 3 এভাবে যাইতে থাকবে, আর এর উপরে যত করে আছে সবগুলো +1 2 3 এভাবে যাইতে থাকবে। তাহলে আবার বলি, গণসংখ্যা যেটা সর্বোচ্চ আছে ওই বরাবরে 0 ধরবা। গণসংখ্যা যেটা সর্বোচ্চ ওই বরাবরে কী ধরবা, 0। উপরে পজিটিভ, নিচে নেগেটিভ। তাহলে বলো, এটা 0, এটা হবে -1 -2 -3, এটা হবে 1 2 3, এভাবে করে নিচে থাকলে যাইতে থাকতো। এভাবে দাব বিচ্যুতি বের করে ফেলা যায়, সূত্রের প্রয়োজন নাই। তাহলে এভাবে করে করবা আর কি, হ্যাঁ, এভাবে করবা। আর এর মান কীভাবে বের করবা, এই যে তুমি যেটা সর্বোচ্চ গণসংখ্যা পাচ্ছ এর মধ্যে যে তোমার আছে, এই যে সর্বোচ্চ গণসংখ্যার যে মধ্যমান, এই মধ্যমানটাই হলো তোমার এর মান, বুঝছো। সর্বোচ্চ গণসংখ্যার জন্য যে মধ্যমান, এই মধ্যমানের মানটাই হলো এর মান, ঠিক আছে, শেষ। তাহলে এর মান তুমি কত পাইছো, 40। আর এদিকে তো সামেশন অফ এফআই। সামেশন মানে কি, হোয়াট ইজ আই মিন বাই সামেশন? এই যে সামেশন মানে কি, চিহ্নটা মানে হলো সামেশন। সামেশন মানে হলো যোগফল, যোগফল, ঠিক আছে। সাম মানে হলো যোগ, SUM, সাম। তো সবগুলো যোগ করে দিবা, সব করে যোগ করলে কত পাও, -20 পাও। এখন এটা সূত্রে বসায় দিবা, a প্লাস সামেশন অফ এফআই ডিভাইড বাই n ইন্টু h, বসায় আনসার বের করবা, বুঝছো। আর অজীব রেখা অঙ্কনের জন্য এবার তাহলে আমাদের শেষ গড়, আশা করি পারবা, মানগুলো বসে আনসার বের করবা আর কি। এবার অজীব রেখা বের করতে হবে। অলওয়েজ মনে রাখবা, অজীব রেখা সবসময় ঊর্ধ্বগামী, এটা মনে রাখবা। অজীব রেখা কেমন, অজীব রেখা সবসময় উপরে উঠে, শুধু সবসময় উপরে উঠে, কখনো নিচে নামে না। বাট তুমি দেখবা, আমরা এর আগে যেটা বহুভুজ আঁকলাম, বহুভুজ একবার উপরে উঠতেছে একবার নিচে নামতেছে, দেখো একবার উপরে উঠছে আবার নিচে নামা শুরু করছে। সেমভাবে তুমি যখন বার চার্ট রাখবা, বার চার্ট তোমাদের আছে কিনা জানি না, এই যে বার চার্ট যখন আঁকবা তখনও দেখবা যে একবার নিচে আছে একবার উপরে নামবা, এই যে একবার উপরে একবার নিচে, এভাবে করে উঠবা আবার নামবা। বাট অজীব রেখাতে আমাদের সবসময় ঊর্ধ্বগামী রেখা পাই। দেখো অজীব রেখা সবসময় ঊর্ধ্বগামী, উপরেই উঠতেছে, নিচে নামবে না আর, বুঝছো। কেন এটা হয়, কারণ আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে কাজ করি। ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে দুইটা বিষয় এখন আমি বলে দিচ্ছি। অজীব রেখাতে ক্রমযোজিত গণসংখ্যা বের করে কাজ করবা। অজীব রেখা মানেই তোমাকে ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে ম্যাথটা করতে হবে। আর এর আগে যেটা বললাম, বহুভুজ, বহুভুজে তুমি কাকে নিয়ে ম্যাথ করবা, বহুভুজে তোমাকে মধ্যবিন্দু নিয়ে ম্যাথ করতে হবে, বুঝতে পারছো। বহুভুজ মানে তুমি মধ্যবিন্দু বের করবা, তারপর ম্যাথগুলো করবা। আর অজীব রেখা মানেই তোমাকে ক্রমযোজিত গণসংখ্যা বের করে তারপর ম্যাথটা করতে হবে, এই দুটা বিষয় ভোলা যাবে না। অজীব রেখা মানেই ক্রমযোজিত গণসংখ্যা গড়ে ম্যাথটা করবা, আর বহুভুজ মানেই তুমি শ্রেণী মধ্যমান নিয়ে ম্যাথটা করবা, বুঝতে পারছো। এবার আসো আমরা তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বের করতে পারি, খুবই সহজ। তুমি আগে এটা দেখে দেখে লিখে দিবা একদম চার্ট থেকে হুবহু। এরপর দেখো প্রথমটা ঠিক থাকবে, ক্রমযোজিত গণসংখ্যা প্রথমটা যেটা আছে, গণসংখ্যা যেগুলো ক্রমযোজিত গণসংখ্যা একই, 6 এবং 6। পরেরটা থেকে যেটার সাথে একটা যোগ করে দিবা, 6 8 কত হয় 14 না, এই 14টা লিখছো। আবার এই 14 এর সাথে এই 5টা গুণ করে দিবা, কত হয় 19। আবার এই 19-এর সাথে এই 9টা গুণ করে দিবা, কত হয় 28। এই 28-এর সাথে আবার এই নিচেরটা 5টা গুণ করে দিবা, কত হয়, মানে কোনাকুনি গুণ করতে থাকবা অলওয়েজ, বুঝছো। এই যে 6 8-এ গুণ করবা 14, 14 5-এ গুণ করবা, এই যে 14 5-এ গুণ করবা 19, 19 এবং 9 গুণ করবা 28, 28 এবং 5-এ গুণ করবা 33, 33 এবং 7-এ গুণ করবা হয় 40। এভাবে করে তুমি কোনাকুনি গুণ করতে থাকবা, তাহলে ক্রমযোজিত গণসংখ্যা পেয়ে যাবা, নিচেরটার সাথে নিচেরটা, 6 7 8, 8-এর সাথে এটা, এভাবে করে গুণ করতে থাকবা। এবং লাস্টে গিয়ে তুমি মূলত n এর মান পাবা, n মানে 40 না। এর আগে আমরা দেখো মোট গণসংখ্যা কত পাইছি,
40, লাস্টে গিয়ে দেখবা যে 40 পাইছো। যদি 40 পাও তাহলে বুঝবা যে তোমার ক্রমজিত গণসংখ্যা বের করার সিকোয়েন্সটা ঠিক ছিল। এরপর আমরা x অক্ষ y অক্ষ ধরবো। দেখো x অক্ষ বরাবর আমরা কি ধরছি, এই যে x অক্ষ বরাবর আমরা শ্রেণী ব্যবধান উচ্চসীমা, মানে এখানে আমাকে ওই যে পুরো শ্রেণীটা লেখার প্রয়োজন নাই। এখানে 34 থেকে 43, 44 থেকে 53 সবগুলো লেখার প্রয়োজন নাই। তুমি জাস্ট উচ্চসীমাটা ধরবা, 43, 53, 63, 73, 83, 93। বাট তুমি যেটা ধরতেছো সেটা এখানে লিখে দিতে হবে, ঠিক আছে? এই যে শ্রেণীবদ্ধ উচ্চসীমা ধরবা, উচ্চসীমা ধরে ম্যাথটা করবা। এই যে 43, 53, 63, 73, 83 ব্যবহার করে লিখে দিবা। এবং আমরা y অক্ষ বরাবরে কাকে ধরতেছি, যে ক্রমযোজিত গণসংখ্যা ধরতেছি y অক্ষ বরাবরে, y অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা। দেন বিন্দুগুলো বসা ম্যাথ বের করবা, আনসার বের করবা। তো এখানে লিখে দিবা x অক্ষ বরাবরে চক কাগজের প্রতি বর্গক সমান 2 একক ধরে, y অক্ষ বরাবরে 1 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা ধরি ইত্যাদি বসায় এবং মূল মানে এটা বের করি। এবং এখানে আমরা ওই যে আগের মতে এখানে আগের সংখ্যাটা কত দিবা, এই যে এখানে তোমার বিন্দু শুরু হয়েছে কত থেকে, 43 থেকে না, 43-এর আগে 10 ঘর যাও তো, 33 না, ওই 33টা এখানে লিখলা, লিখে একটা ডট ডট দিয়ে এটা বিষয়টা বলে দিলা, বুঝছো? আর এখান থেকে তো তোমার মূল বিন্দুগুলো দেওয়া শুরু হবে। 43-এর জন্য এটা পাইলা 6, 53-এর জন্য 14, 63-এর জন্য হলো তোমার 19, 73-এর জন্য হলো 28, এটার জন্য 30, এভাবে করে বসাবা, প্র্যাকটিস করবে এগুলো, ঠিক আছে? মোটামুটি পরিসংখ্যানের মধ্যে আমরা গড়, প্রচুরক, অজীব রেখা, বহুভুজ 4টা বিষয় শেষ করলাম। আরেকটা ম্যাথ করবো জাস্ট, হ্যাঁ, 1টা থেকে 2টা খেয়াল করো। আমরা এবার আরেকটা পরিমিতি থেকে ম্যাথ করি, খেয়াল করো। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে, সমবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এ এ এ, ঠিক আছে, 10 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বেড়ে যায়, এত বর্গমিটার বাড়ে। ক্ষেত্রফলের একক কি, বর্গমিটার, বর্গ একক। আচ্ছা, এটা হচ্ছে প্রথম সিনারিও, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়ালে ক্ষেত্রফল বাড়ে এত। দ্বিতীয় সিনারিও কি দেওয়া আছে, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ধার বিশিষ্ট, মানে মাত্রা বিশিষ্ট 3টা দাতব গণককে গলিয়ে একটা নতুন গণক তৈরি করা হলো। এখানে 3টা গণকের ধার দেওয়া আছে তোমাকে, মানে মাত্রা দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6, 8, 10। এই 3টাকে গলায়া তুমি নতুন একটা দাতব্য গণক তৈরি করলে। তাহলে আমি আগেই বলে দিলাম যে গলানো মানে কি, মূলত গলানো মানে হলো তোমার এই যে তুমি নতুন গণক যেটা বানাইলা ওটা মূলত আগের ঘনকগুলার আয়তন যোগ করে এটা বানাচ্ছ, ঠিক আছে? আয়তন নিয়ে বানাইছো। আচ্ছা, তা আমরা খ নাম্বারটা করি। সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে সমবাহু ত্রিভুজটা প্রথম সিনারিও থেকে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়াইলে ক্ষেত্রফল হতে পারে, যে বইয়ের ম্যাথ, এটা বইয়ে আছে দেখবা। সো এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ, বুঝো। তা আমরা ধরি এই যে এখানে তো আঁকলামই আমি একবার, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত ধরলাম, এ এ এ। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি মনে আছে, √3/4 a স্কোয়ার, √3/4 a স্কোয়ার। ওকে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা ধরলাম। দেখো, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 10 মিটার বাড়াইলে, মানে বাহুর দৈর্ঘ্য যদি তুমি 10 মিটার বাড়াও, মানে এর মান কত বাড়াইলে, 10 মিটার, তাহলে a + 10, বাহুর দৈর্ঘ্য কত বাড়াচ্ছ, 10 মিটার। তাহলে এখানে a স্কোয়ারের জায়গায় এখন a + 10 হোল স্কোয়ার হয়ে যাবে না? তাহলে এই যে √3/4 a + 10 হোল স্কোয়ার হয়ে যাবে না? তাহলে আমি যেখানে আরেকটা সমবাহু ত্রিভুজ আঁকতেছি, যেটা ধরো যে একটু বড় করে আঁকি, যেটা বাহুর দৈর্ঘ্য তুমি 10 মিটার বাড়াইলা। তাহলে এখন এই বাহুর দৈর্ঘ্য ধরো যে a + 10, এটা হচ্ছে a + 10, বাহুর দৈর্ঘ্য তো সবই একই সমবাহু, তাহলে a + 10। তাহলে এই বাহুর ক্ষেত্রফল যদি √3/4 a স্কোয়ার হয়, এটার ক্ষেত্রফল কত হবে, √3/4 a + 10 হোল স্কোয়ার। এই যে এখানে শুধু a স্কোয়ার, যেহেতু বাহুর দৈর্ঘ্য a, আর এখানে বাহুর দৈর্ঘ্য যেহেতু a + 10, সুতরাং a + 10 হোল স্কোয়ার। বুঝছো কি না? আচ্ছা, তাহলে আমাকে কি বলতেছে, ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়। আচ্ছা, বেড়ে যায় মানে কি বলো তো, হোয়াট ইজ দ্য মিন বাই বেড়ে যায়? বেড়ে যায় মানে হলো, আমি ধরো যে একটা উদাহরণ দেই, নুরাইনের কাছে 100 টাকা ছিল, নুরাইনকে আমি 10 টাকা দিলাম,
ফলে নুরাইনের কাছে কিছু টাকা বেড়ে গেল। ঠিক আছে, বলো নুরাইনের কাছে কত টাকা হইলো এখন? 110 টাকা হইলো। তাহলে তুমি কিভাবে বের করলা নুরাইনের কাছে? দেখো তাহলে আমি কি বললাম, নুরাইনের কাছে 100 টাকা ছিল, নুরাইনকে আমি কিছু টাকা দেওয়াতে 110 টাকা হলো তার। তাহলে নুরাইনকে আমি কত টাকা দিয়েছিলাম? কীভাবে বের করবা? 110 মাইনাস 100 ইকুয়াল টু কত? 10। তার মানে আমি নুরাইনকে 10 টাকা দিয়েছি। মানে নুরাইনের কাছে আগে ছিল যে 100 টাকা, নুরাইনকে আমি কিছু টাকা দিলাম, আমি কিছু এর মান বলতেছি না, কত কিছু টাকা দিলাম। কিছু টাকা দেওয়ার পরে তার মোট টাকা হয়ে গেল 110 টাকা। তাহলে তার নতুন টাকা হলো এখন, মানে তার কত টাকা বৃদ্ধি পাইছে বা কত টাকা দিয়েছিলাম আমি? 110 থেকে আগেরটা বিয়োগ দিলাম, মানে এখন যা আছে ওইখান থেকে আগেরটা বিয়োগ দিবা, তাহলে নতুন টাকা পেয়ে যাবা। মানে আমি তাকে কত টাকা দিয়েছি সেটা বের করতে পারবা তুমি। তাহলে খেয়াল করো তো, আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল আগে থেকে একটা যা আছে, ঠিক আছে, এই ত্রিভুজের একটা ক্ষেত্রফল আছে। তুমি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাড়াইলা, ওই যে যেমনটা আমি নুরাইনকে টাকা দিয়েছিলাম, বাড়ানোর ফলে তোমার ক্ষেত্রফলও বেড়ে গেছে না? এখন ক্ষেত্রফল কত বাড়ছে, ক্ষেত্রফল কত বাড়ছে এটা কীভাবে বের করবা? সিম্পল, এই যে আমি যেভাবে বলছি, নুরাইনকে আমি দিয়েছি টোটাল, পরে কত হলো নুরাইনের কাছে? 110 টাকা, আগে ছিল 100 টাকা। সিম্পল 110 থেকে 100 বিয়োগ করে দিয়েছি, 10 টাকা পেয়ে গেছি। তাহলে আমরা কি করব? এই যে এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল বিয়োগ করব, পেয়ে যাব যে দুটার মধ্যবর্তী ব্যবধান কত বা ক্ষেত্রফল কত বাড়ছে, এটা বের করতে পারবো না আমরা। মানে এই ক্ষেত্রফল থেকে তুমি যদি এই ক্ষেত্রফলটা বিয়োগ করো, এই যে এই ক্ষেত্রফল থেকে তুমি যদি এই ক্ষেত্রফলটা বিয়োগ করো, তাহলে ক্ষেত্রফল কতটুকু বেড়েছে সেটা তুমি বের করতে পারবা। তাহলে এই ক্ষেত্রফল থেকে যদি এই ক্ষেত্রফল বিয়োগ করো, ক্ষেত্রফল মূলত কতটুকু বাড়ছে বাহুর দৈর্ঘ্য বাড়ানোর ফলে, এটা তুমি বের করতে পারবা। বুঝছো কি না? তাহলে আমি একটু লিখি বিষয়টা, যে √3/4 a প্লাস 10 স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার ইজ ইকুয়াল টু, মানে হলো আমি এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলে বিয়োগ দিচ্ছি, তার মানে কতটুকু বেড়েছে ক্ষেত্রফল, এটা বের হয়ে গেল না? বইয়ে কত দেওয়া আছে এটা? এই যে বলতেছে ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়, তাহলে ইজ ইকুয়াল, এই যে সমান 100√3। বুঝছো? যে আমরা এখানে ধরা মতে লিখছি এটা, যেহেতু আমাদের ক্ষেত্রফল নতুন ক্ষেত্রফল এটা, আগের ক্ষেত্রফল এটা, এটা থেকে এটা বিয়োগ করলে আমরা ক্ষেত্রফল কত বেড়ে যায় এটা জানি। এখন বলতেছো কত, এই যে ক্ষেত্রফল এত বেড়ে যায়, সো আমরা এটা লিখে দিলাম 100√3, এটা আনসার। যেমনটা আমি বলছি, নুরাইনের কাছে ছিল 100 টাকা, নতুন হয়েছে 110 টাকা, 110 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 10 টাকা। এই যে 10 টাকায় মূলত আমি তাকে দিয়েছিলাম। এখানে মূলত ক্ষেত্রফল বেড়েছে কত? এই যে 100√3, তাহলে তার কাছে বেড়েছে কত টাকা? 10 টাকা। বিষয়টা এমন, খুবই মানে সহজ বিষয়। তাহলে আমরা এটা মাইনাস এটা ইজ ইকুয়াল টু 100√3, মানে বড় ক্ষেত্রফল মাইনাস ছোটো ক্ষেত্রফল, আগেরটা বর্তমান মাইনাস আগেরটা ইজ ইকুয়াল টু 100√3, এটা বৃদ্ধি পেয়েছে। √3/4 কমন নিবা, a প্লাস b হোল স্কোয়ার সূত্র দিবা, এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস a স্কোয়ার 100√3। এখানে এবার ক্যালকুলেশন করলে আর কি, এখানে √3 কাটাকাটি যাবে, আর এখানে 4টায় পাশে গুণাকারে যাবে, 400কে 400 হয়ে যাবে, আর এখানে তোমার হচ্ছে a স্কোয়ার কাটাকাটি যাবে, 20 থাকবে, 100টা থাকবে, 400 গুণ বেক করে এখানে 100টায় পাশে যাবে না, বেক হয়ে যাবে, তাহলে 400 থেকে 100 গেলে 300 পাবা। তারপর 20টায় পাশে বাঁকাকারে যাবে, বাঁকাকারে 15 পাবা। সো আমাদের বাহুর দৈর্ঘ্য এখানে তোমার কত? 15 পাইলা, মানে a এর মান। ওই বাহুর দৈর্ঘ্য কত পাইলা? 15। আমাকে বের করতে বলছে কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা। তাহলে আমরা যদি বাহুর দৈর্ঘ্য 15 পাই, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 a স্কোয়ার না? সো √3/4 a স্কোয়ারের জায়গায় 15 স্কোয়ার বসাই দিবা, আনসার হয়ে যাবে, বর্গমিটার আসছে মানটা। ঠিক আছে? একক লিখতে যদি ভুল করো, এক মার্ক কাটবে তোমরা একক লিখো না, প্রায় একক লিখো না, ক্ষেত্রফল মানে হলো বর্গমিটার লিখবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি বলছে? উদ্দীপক অনুসারে 2 অনুসারে নতুন গণকটি কোণ দৈর্ঘ্য নির্ণয় করা। খুবই সহজ। দেখো 6, 8, 10 সেন্টিমিটার তোমার 3টে গণক দেওয়া আছে, গণকটাকে গলায়া তুমি নতুন গণক তৈরি করলা, তাহলে তুমি 3টা গণকের আয়তনটাকে ওই নতুন গণকের আয়তনের সমান বলবো আর কি, একই কথা। এসে দেখো আমরা জানি প্রতি গণকের ধারে ধরো, তাহলে নতুন গণকের তোমার যে আয়তন এটা সমান হবে কিউব।
ঠিক আছে। তো কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? গণকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √3 × a। তোমরা এটা ভুল করো, কি ভুল করো জানো? তোমরা √3 বলে দাও, মানে এটাকে রুটের ভিতরে ঢুকাই ফেলো। না, এটা হচ্ছে রুটের বাইরে, মনে রাখবা, √3 × a, বুঝছো? এই যে এখানে বোঝা যাচ্ছে অল্প, এখানে কিন্তু রুটের বাইরে এটা। গণকটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a। তাহলে নতুন গণকের আয়তন কত হবে? এই যে যেহেতু তুমি এই যে এটা ধরো যে এটা গলায়া তুমি নতুন একটা বড় গণক বানাইলা, সো এটার আয়তন সব বড় গণকের আয়তন হবে না? সো দেখো এটা এই গণকের আয়তনের সূত্র কি? a কিউব। এই যে a কিউব, তাহলে 6 কিউব, 8 কিউব, 10 কিউব সবগুলো যোগ করে দিছো, দেখো যোগ করলা, ইজুকুলটা পাইলা। তাহলে এখানে আমাদের এটা হবে নতুন গণকের আয়তন। এই যে এটা নতুন গণকের আয়তন। তাহলে নতুন গণকের আয়তন যদি এটা হয়, দেখো এই যে 1728 হয়। আর নতুন গণকের ক্ষেত্রফল কত ধরছি আমরা? a কিউব না? সো a কিউব সমান যদি তোমার 1728 হয়, তাহলে এর মান কত? এখানে একবারে করে ফেলছে এটা, দেখো নতুন গণকের দ্বার বা এর মান বের করে ফেলছে। এটা মূলত এইভাবে আসছে যে নতুন গণকের আয়তন যদি a কিউব হয়, আর নতুন গণকের তোমার আমাদের যেটা এখানে আগের গণকগুলোর আয়তন যোগ করে যেটা পাইলাম, এটা হচ্ছে 1728। তাহলে এখানে a কিউব এর মান কত হবে? যে √ এটা বা এটা না? সো 12 আসবে, এখানে কর্ণের দৈর্ঘ্য সূত্রে বসাই দেবা √3a, আনসার বেরিয়ে যাবে। ঠিক আছে। এরপরে আমাদের এটা তো দেখাইলাম মনে হয়, অজীব রেখা তো দেখাইছি, লাগবে না। আর ক্রমজিত গণসংখ্যা একবার দেখাইছি। ঠিক আছে। এই যে তোমার সংখ্যিত পদ্ধতিতে গড়, একই হিসাব নিকাশ সব কীভাবে করবা? এই যে আগে আমরা এখানে তোমার গণসংখ্যা সারণীবেশন তৈরি করতে হবে। এটা কিন্তু একটু জটিল আছে, মানে সময় লাগবে তোমার, এগুলো একটু ঝামেলা। সিলেবাস 2020 আসছে, এগুলো করতে সময় লাগে কিন্তু। বাট তোমাকে যদি ডিরেক্ট সারণী দেওয়া থাকে তাহলে খুবই সহজ। এখানে তোমাকে আগে সারণীটা বানাইতে হবে। সো সারণীটা বানাইতে আরও 10 মিনিট যাবে কিন্তু তোমার। সো একটু প্র্যাকটিস করবা যতটা দ্রুত করতে পারো। আজকে রুদ্র পরিসংখ্যানের একটা ম্যাথ করতে সময় নিচ্ছে মানে 42 মিনিট প্রায়। গণসংখ্যার একটা ম্যাথ করতে তুমি নাকি সময় নিচ্ছ 42 মিনিট। দিস ইজ ভেরি হিউজ। তোমাকে করতে হবে সঠিকভাবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে। তুমি পারো ঠিক আছে, কিন্তু তুমি যদি ইনফিনিটি পরিমাণ টাইম নাও তাহলে তো হবে না। তোমাকে নির্দিষ্ট, এটাই তো হচ্ছে পরীক্ষা। পরীক্ষা মানে কি? তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট অ্যান্সার স্ক্রিপ্ট তোমার নির্দিষ্ট পদ্ধতিতে সঠিকভাবে শেষ করতে হবে। তুমি যদি পারবা, কিন্তু সময় নিবা হিউজ, 3 ঘন্টার জায়গায় 5 ঘন্টার পরীক্ষা তোমার জন্য আয়োজন করবে না। তোমাকে 3 ঘন্টার মধ্যেই সবগুলো আনসার করতে হবে। সো এটার জন্য প্রয়োজন প্র্যাকটিস। তোমাকে বাসায় টাইম ধরে, ঘড়ির টাইম ধরে প্র্যাকটিস করতে হবে। ঘড়ির টাইম ধরে তুমি ওইখানে পাবা 21 মিনিট, তুমি বাসায় 18 মিনিটে প্র্যাকটিস করো। আর তোমরা এখানে যে পরীক্ষাগুলো আমরা নিচ্ছি, আজকে ধরো যে পরীক্ষা দিলা, এই পরীক্ষাগুলোতে তুমি রিল্যাক্সিং ছিলা, খুবই রিল্যাক্স। আমরা বাইরে তোমাদেরকে কোনো কড়া গার্ড নাই, তোমাদের আলাদা মাথার উপর আলাদা কোনো প্রেশার নাই। বাট পরীক্ষার হলে তোমাদের কিন্তু এটা একটা নেগেটিভ পোর্শন, তোমার মানে নেগেটিভ একটা সাইড ইফেক্ট তোমাদের উপর থাকবে, যে তোমার উপরে প্রেশার থাকবে, পরীক্ষার একটা চাপ থাকবে, টিচারদের একটা গার্ডের প্রেশার থাকবে, মাথা ঘোরানোর প্রেশার, মানে ঘোরাইলে দেখবা যে তোমার খাতা নিয়ে নিচ্ছে বা হয়ে যাচ্ছে। সো এগুলো খুবই সেন্সিটিভ। তোমাকে এই জন্য প্র্যাকটিস করতে হবে বাসা থেকে, এটা নির্দিষ্ট সময় ধরে কাজটা করতে হবে। এই জন্য এখানে যদি তুমি একটা ম্যাথ 20 মিনিটে করতে পারো, তোমাকে পরীক্ষার হলে এটা মনে রাখবে 18 মিনিটে করতে হবে। কারণ ওই যে আশেপাশের পরিবেশটা তোমার অনুকূলে থাকবে না সবসময়, বুঝছো? আর এখন যে পরিবেশ দেখতেছি, যেভাবে বলতেছে সব কিছু, গাড় ঘোরাইলে মনে হচ্ছে কাঁথা নিয়ে নিবে, উল্টাপাল্টা করলে এক্সপেল করে দিবে, ডিরেক্ট বলবে যে পরীক্ষা মানে এক্সপেল মানে তো শেষ, এখানে তো আর কিছু করার নেই, পরীক্ষা না তোমার ফেল চলে আসবে ডিরেক্ট, বুঝছো? খুবই সাবধানের জন্য। আচ্ছা, এরপরে আমাদের অজীব উপাত্তের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এই যেটা সহজ আছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করবা, দেখাইলাম। আর অজীব রেখার জন্য এই যে ক্রমজিত গণসংখ্যা ধরে কাজ করবা। ঠিক আছে, এই আর কি করাইলাম। মোটামুটি মনে হচ্ছে আর নাই এখানে সাজেশনের মধ্যে, এটা একটু আছে, এটা আমি জাস্ট এটা করাই দিব, খ নাম্বারটা করাবো, একটু খেয়াল করো কত মিনিট আছে। আর 2-3 মিনিটের মতো সময় পাচ্ছি, খেয়াল করো। একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। মানে বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি? পরিসীমা মানে হলো বাহ্যিক যে 4 বাহু আছে, এই 4 বাহুর যোগফল। পরিসীমা মানে হলো এটা, বুঝছো? পরিসীমা মানে হলো বাহ্যিক যে 4 বাহু আছে, এই 4 বাহুর যোগফল, নট গুণফল, যোগফল। আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্র মানে হলো সেম একটা আয়তক্ষেত্র, চিন্তা করো, এই আয়তক্ষেত্রের পরিসীমা এই আয়তক্ষেত্রের পরিসীমার সমান হয়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ, ক্ষেত্রফল এত দেওয়া আছে। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ মানে দৈর্ঘ্য যদি তোমার প্রস্থ যদি x ধরো,
দৈর্ঘ্য হবে কত 5x, ঠিক আছে। তাহলে বলতেছে প্রতিটি এত সেন্টিমিটার বর্গাকার পাত্রে বর্গক্ষেত্রটি বাধাই করতে, মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করবা আগে তুমি। সিম্পল, তুমি কি করবা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করবা। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে ওই পাথরের ক্ষেত্রফল বের করে পাথরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দিবা। তাহলে তুমি কতটা পাথর লাগবে সেটা বের করতে পারবা, বুঝছো কি না। মানে তুমি আগে এই যে রুমের ক্ষেত্রফলটা বের করবা দরজে, তারপর এই যে পাথরের ক্ষেত্রফল বের করবা। পুরো রুমের ক্ষেত্রফল দিয়ে যদি পাথরের ক্ষেত্রফলটাকে ভাগ করে দাও তাহলে কতটুকু পাথর এখানে বসবে এটা বের করতে পারবা তুমি, বুঝছো। তাহলে তোমার প্রথম কাজ ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করা। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য তোমাকে আয়তক্ষেত্রের হেল্প নিতে হবে। তাহলে আয়তক্ষেত্রের আগে পরিসীমা বের করো। আয়তক্ষেত্রের পরিসীমা সমান বর্গক্ষেত্রের পরিসীমা। ওই পরিসীমা থেকে তুমি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবা। ওই বাহুর দৈর্ঘ্য থেকে তোমাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে যাইতে হবে। ওই ক্ষেত্রফল বের করতে পারলে তো তোমার কাজ শেষ, বুঝছো। আয়তক্ষেত্রের আগে দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ, এই শর্ত থেকে তুমি কী বের করবা, আয়তক্ষেত্রের ওই যে শর্ত থেকে তুমি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পরিসীমা বের করবা। পরিসীমা থেকে তুমি ওই যে বর্গক্ষেত্রের পরিসীমা সমান বলছে, আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সমান, ওই বর্গক্ষেত্রের পরিসীমা থেকে তুমি এটা যাবা, বুঝছো। তাহলে করি, দেখো আয়তক্ষেত্রে, দেখো আগে আমি ওই যে দৈর্ঘ্য প্রস্থ বের করে ফেলতেছি আয়তক্ষেত্রের। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ ধরি x, দৈর্ঘ্য হবে 5x, কারণ দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। সো আমরা সত্য দিলাম যে ক্ষেত্রফল সমান কত বলছে 1280 না, তো দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান কত হবে 1280। সো 5x স্কয়ার ইজ ইকুয়াল টু 1280, x এর মান বের করলাম, দৈর্ঘ্য প্রস্থ বের করলাম, বুঝছো। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ পাইয়া গেলাম। পরিসীমা সূত্র কি, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই যে এটা প্লাস এটা, মানে দুইটা দৈর্ঘ্য যোগ করবা। এই যে 2 গুণন দৈর্ঘ্য আবার 2টা প্রস্থ, 2 গুণন প্রস্থ, ঠিক আছে। মানে সূত্রটা মনে রাখবা, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, এত আসে। তাহলে বলতেছে আয়তক্ষেত্রের পরিসীমা সমান বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে এখন এই যে এটা সূত্রটা দিয়ে দিয়েছে না, আয়তক্ষেত্রের পরিসীমা সমান বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান আবার কার পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে এই যে আয়তক্ষেত্রের পরিসীমা সমান বর্গক্ষেত্রের পরিসীমা। দেখো আমরা 4a সমান 192 ধরছি, কারণ বর্গক্ষেত্রের পরিসীমার আবার একটা সূত্র হচ্ছে যে 4a, মানে 4 বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। সো আমরা এই যে 192, যে দেখো আয়তক্ষেত্রের পরিসীমা সমান বর্গক্ষেত্রের পরিসীমা তুললাম, এখান থেকে এর মান বের করবা। এর মান বের করে তুমি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছো বর্গক্ষেত্রে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে এখন a স্কোয়ার দিয়ে, মানে বাহু স্কোয়ার দিয়ে, ঠিক আছে। ওই ক্ষেত্রফল বের করলা, এখানে তোমার এই যে ক্ষেত্রফল বের করলে ওই যে পাথরের ক্ষেত্রফলটা বের করবা। পাথরের বর্গাকার না, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে এটাকে অবশ্যই মিটারে নিবা, সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে 100 দ্বারা ভাগ করে বর্গক্ষেত্রের পাথরের ক্ষেত্রফল বের করবা। দেন একটা দ্বারা একটা ভাগ করে দিলে তোমার পাথরের সংখ্যা পেয়ে যাচ্ছ, বুঝছো। সহজ ম্যাথ, সিকোয়েন্সিয়ালি আঁকাবা, নিজে দেখবা। আমি সলভ শিটটা এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি, এই সিকোয়েন্স অনুসারে আঁকাবা, মিলে যাবে। বাট তোমাকে সিনিয়রিটা বুঝতে হবে যে তোমাকে আগে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের প্রস্থের 5 গুণ দেওয়া আছে, এখান থেকে তুমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করো, দেন প্রস্থ বের করো। এই দৈর্ঘ্য প্রস্থকে কাজে লাগায়া তুমি আয়তক্ষেত্রের পরিসীমা বের করো। আয়তক্ষেত্রের পরিসীমা সমান এখন কি বলছে, বর্গের পরিসীমা, এটা তোমাকে বলে দিছে। এই যে আয়তক্ষেত্রের পরিসীমা সমান বর্গের পরিসীমা, এই বর্গের পরিসীমা থেকে তুমি ডিরেক্ট বর্গের বাহুর দৈর্ঘ্য বের করো, বর্গের বাহুর দৈর্ঘ্য। এই বর্গের বাহুর দৈর্ঘ্য থেকে তুমি বর্গের ক্ষেত্রফল বের করো। এই সিকোয়েন্সে ম্যাথটা করছে, বর্গের ক্ষেত্রফল বের করো, বুঝছো। তাহলে আগে দৈর্ঘ্য প্রস্থ আমরা বের করব, দৈর্ঘ্য প্রস্থ থেকে বর্গের আয়তক্ষেত্রের পরিসীমা বের করব। আয়তক্ষেত্রের পরিসীমা সমান বল দিয়েছে বর্গের পরিসীমা, ওই বর্গের পরিসীমা থেকে আমরা বর্গের বাহুর দৈর্ঘ্য বের করব, বর্গের বাহুর দৈর্ঘ্য থেকে বর্গের ক্ষেত্রফল বের করব, বুঝছো কি না। আর কি আমাদের এখানে সাজেশনের মধ্যে তোমার এর ম্যাথ আর নাই, বাকিগুলো যেগুলো আছে সেগুলো মোটামুটি তোমরা পারবা। যে মধ্য আমরা এটা তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করাইলাম, অজীবরেখা করাইলাম, মোটামুটি শেষ। শেষ। এখন তোমাদের কাজ হলো, ও শিট।